হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আজকের ক্লাসে আমরা শিখবো সিম্পল প্রেজেন্ট টেন্স। খুব ইম্পর্টেন্ট একটা টেন্স, যেটা যদি তোমরা একবার শেখো তাহলে দৈনন্দিন জীবনে এমন হাজারো বাক্য আছে যেগুলোকে খুব সহজেই তোমরা ইংলিশে বলতে এবং লিখতে পারবে। তো সবার প্রথমে আমাদের কাজটা কি? আমাদের কাজটা হলো যে বাংলা বাক্যটাকে আমরা ব্যবহার করছি বা ইংলিশে বলার চেষ্টা করছি, সেই বাংলা বাক্যের টেন্সটা কি। কারণ টেন্সকে আইডেন্টিফাই করা ছাড়া আমরা কিন্তু কোনো বাক্যকে সঠিকভাবে ইংলিশে বলতে এবং লিখতে পারবো না, অর্থাৎ ট্রান্সলেট করতে পারবো না। টেন্সকে আইডেন্টিফাই আমরা কিভাবে করব? টেন্সকে আইডেন্টিফাই করার সব থেকে সহজ উপায় হলো সেই বাক্যে যে ক্রিয়াটাকে আমি ইউজ করছি সেই ক্রিয়াটাকে চেনা। কারণ একমাত্র ক্রিয়াই আমাদেরকে বলে দেবে সেই বাক্যের টেন্স কোনটা। ধরো আমি একটা এক্সাম্পল দিলাম, আমি বললাম আমি খাই, আর একটা বাক্য বললাম আমি খেয়েছিলাম, আর একটা বাক্য বললাম আমি খাবো। তো দেখো, খাই, খেয়েছিলাম এবং খাবো, এই তিনটে ক্রিয়ার মধ্য দিয়ে তিনটে টেন্সকে আমি কিন্তু বললাম, অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। যখন আমি বললাম আমি খাই, সেই বাক্যটাকে আমি প্রেজেন্ট টেন্সে ইউজ করলাম। যখন আমি বললাম আমি খেয়েছিলাম, সেই বাক্যটাকে আমি পাস্ট টেন্সে ইউজ করলাম। এবং যখন আমি বললাম আমি খাবো, সেই টেন্সটাকে কিন্তু আমি ফিউচার টেন্সে ইউজ করলাম। অর্থাৎ আমরা জানলাম যে ক্রিয়ার পরিবর্তনের সাথে সাথে কোনো বাক্যের টেন্সও কিন্তু পরিবর্তন হয়ে যায়। তো সুতরাং আমাদেরকে ক্রিয়াটাকে ভালো করে চিনতে হবে। ক্রিয়া দেখেই আমরা বুঝবো যে সেই বাক্যের টেন্স কোনটা। আর টেন্সকে আইডেন্টিফাই করার পরে সেই টেন্সের যে ভার্বের গঠন ইংরেজি, সেই গঠনে আমি যদি ফেলে দিই তাহলে বাংলা বাক্যটা খুব ইজিলি এবং সঠিকভাবে ট্রান্সলেশন হয়ে যাবে। তো দেখো, আমি বোর্ডে সেই টেন্স চেনার জন্য, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স চেনার জন্য বেশ কিছু শব্দকে এবং অক্ষরকে লিখেছি। দেখো, এখানে লেখা আছে হস্যই অন্তঃস্থ, এ ও হস্যিকার, দন্তস্ব এবং দন্তন্য। এগুলো হলো ক্রিয়ার যে এন্ডিং লেটার সেটা। অর্থাৎ এই লেটারগুলোকে আমি যদি বাংলা বাক্যে ক্রিয়ার শেষে দেখতে পাই তাহলে আমি খুব সহজেই বলতে পারবো যে এই বাংলা বাক্যগুলো সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। তো দেখো, এখানে যেমন আমি এক্সাম্পল দিয়েছি, যাই যাই, অর্থাৎ দেখো এখানে হর্ষই আছে, এখানে অন্তস্থ আছে। যেমন এ দিয়ে যদি কোনো সাউন্ড যদি এ দিয়ে শেষ হয়, যেমন লেখে, এ দিয়ে শেষ হচ্ছে, তার মানে এটাও সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। দেখো এখানে খাও, ও দিয়ে শেষ হচ্ছে, তার মানে এটাও সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। লিখি, ই দিয়ে শেষ হচ্ছে। যদি আমরা কাউকে তুই তুকারি করি তাহলে আমরা তাকে বলতে পারি তুই খাস, তুই বলিস, তুই শুনিস। সেখানেও দেখো শেষে দন্ত স থাকবে। এবং যদি আমরা কাউকে আপনি আপনি করে কথা বলি তাহলে সেক্ষেত্রে দন্তন্য থাকবে, আপনি যান, আপনি খান ইত্যাদি। তার মানে সিম্পল প্রেজেন্ট টেন্সকে আইডেন্টিফাই করার সব থেকে সহজ উপায়, কোনো অক্ষর অর্থাৎ কোনো ক্রিয়ার শেষে যদি আমরা এই লেটারগুলোকে দেখতে পাই যে ক্রিয়াটা এই লেটার দিয়ে শেষ হয়েছে, তাহলে আমরা বলতে পারি সেই টেন্সগুলো সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। যেমন আমি খাই, আমি যাই, আমি চালাই, আমি ঘুড়ি ওড়াই। তারপর আমি বলতে পারি তুমি লেখো, ও দিয়ে শেষ হচ্ছে, তুমি বলো, সে শোনে, আমি লিখি, আমি শুনি ইত্যাদি। অর্থাৎ এ ও হস্যই হস্যিকার ইত্যাদি দিয়ে যদি শেষ হয় তাহলে আমরা বলবো সেটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। ঠিক আছে, আশা করছি এই পর্যন্ত বুঝেছো। এইবার আমরা দেখব সেই সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠনটা কি, এবং সেই গঠনে আমি সেই বাক্যটাকে যদি আমি একবার ফেলে দিতে পারি তাহলে সেই বাক্যটাকে ইজিলি ট্রান্সলেট হয়ে যাবে, অর্থাৎ ট্রান্সলেশন আমরা করতে পারবো। ওকে, তো আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সকে আইডেন্টিফাই করা শিখলাম। এবার আমরা দেখব সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠনটা কি। তো দেখো, আমি বোর্ডে দুদিকে দুটো গঠন লিখিয়েছি। একটা দিকের গঠন হলো হ্যাঁবাচক বাক্যের গঠন। আমি বেশ কিছু হ্যাঁবাচক বাক্য লিখেছি, আমি বিকেলে ক্রিকেট খেলি, তুমি সকালে বই পড়ো, এগুলো সব হ্যাঁবাচক বাক্য। আরেক দিকে লিখেছি নাবাচক বাক্যের গঠন। প্রত্যেকটা বাক্য হ্যাঁবাচক এবং নাবাচক দুরকমই হতে পারে। দেখো, আমরা টিভি দেখি না, তুমি ফুটবল খেলো না। তো সব কটা বাক্যই কিন্তু এখানে সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। যেমন ক্রিয়াটাকে যদি তোমরা দেখো তাহলে খুব সহজেই বুঝতে পারবে। দেখো এখানে খেলি, ই আসছে সাউন্ড, তাহলে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, যেটা আমি একটু আগেই বললাম। তুমি সকালে বই পড়ো, ও আসছে, তার মানে সিম্পল প্রেজেন্ট টেন্স। গান, মেয়েটা গান গাই, অন্তস্থ আসছে, তার মানে এটাও সিম্পল প্রেজেন্ট টেন্স। আঁকে, এ আসছে, এটাও সিম্পল প্রেজেন্ট টেন্স। তাই তো? তো এবার আমরা এই বাক্যগুলোকে ট্রান্সলেশন করব। ট্রান্সলেশন করার আগে আমরা কিছু বিষয়কে আগে জেনে নিই। দেখো, এখানে গঠনে আমি লিখিয়েছি সাবজেক্ট, ভি1, অবজেক্ট, অ্যাডভার্ব। ভি1 বলতে কি বোঝায়? আমরা জানি ভার্বের তিনটে ফর্ম হয়, ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল। যেমন ডু, ডিড, ডান, কাম, কেম, কাম, গো, ওয়েন্ট, গান। তো
তোমরা অনেকেই এগুলো জানো। তো বাকি তিনটে অংশকেও হয়তো তোমরা জানো, তাও আমি একবার বলে দিচ্ছি। দেখো, বাক্যের এই বাকি তিনটে অংশকে জানতে গেলে আমাদের সবার প্রথমে ক্রিয়াকে আইডেন্টিফাই করতে হবে। যেমন আমি বিকেলে ক্রিকেট খেলি, এই বাক্যের ক্রিয়া হচ্ছে খেলি। দেখো, ক্রিয়ার নিচে আমি ভি লিখেছি, অর্থাৎ ভার্ব। সাবজেক্ট চিনতে গেলে আমাদের ক্রিয়াকে প্রশ্ন করতে হবে কে বা কারা, অর্থাৎ কে খেলে। এখানে এই বাক্যে আমি খেলি, তার মানে আমি হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টকে আবার ডুয়ারও বলা হয়, বাংলায় যাকে আমরা কর্তা বলি, তাই তো। তো দেখো, এবার অবজেক্ট কিভাবে আমরা চিনবো? অবজেক্ট চিনতে গেলে ক্রিয়াকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করতে হবে, ইংরেজিতে হোয়াট অ্যান্ড হোম। দেখো, এই বাক্যে আমি যদি বলি আমি কি খেলি, তাহলে উত্তর এটাই আসবে যে ক্রিকেট খেলি, তার মানে ক্রিকেটটা অবজেক্ট, বা বাংলায় যাকে আমরা কর্ম বলি। অ্যাডভার্ব চিনতে গেলে আমাদের ক্রিয়াকে কোথায়, কখন, কিভাবে, কেন দিয়ে প্রশ্ন করতে হবে, এবং যে উত্তরটা পাওয়া যাবে সেটাই হচ্ছে বাক্যের অ্যাডভার্ব। যেমন আমি বিকেলে ক্রিকেট খেলি, কখন খেলি? বিকেলে খেলি, তার মানে বিকেলেটা হচ্ছে এই বাক্যের অ্যাডভার্ব। তো বাক্যের এই চারটে বেসিক পার্ট থাকে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অ্যাডভার্ব। এমন হতে পারে যে কোনো কোনো বাক্যে একটা দুটো পার্ট মিসিং। যেমন আমি যদি বলি আমি খাই, তাহলে এই বাক্যে তো শুধু সাবজেক্ট আছে আর ভার্ব আছে। আমি যদি বলি আমি ভাত খাই, তার মানে এই বাক্যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আছে। আবার আমি যদি বলি আমি সকালে ভাত খাই, তার মানে এখানে সবকটা পার্টই আছে। তার মানে কোনো কোনো বাক্যে সব অংশ থাকতেও পারে, আবার কোনো কোনো বাক্যে অবজেক্ট, অ্যাডভার্ব মিসিংও থাকতে পারে। কিন্তু সাবজেক্ট আর ভার্ব কিন্তু বাক্যের থাকবেই, না হলে কিন্তু কোনো বাক্যের গঠন সম্পূর্ণ হবে না। তো দেখো, এবার আমরা ট্রান্সলেশন করব। তার আগে আরেকটা জিনিস জেনে নিই। দেখো, এখানে আমি সাবজেক্টের নিচে লিখেছি থার্ড পার্সন সিঙ্গুলার। এই থার্ড পার্সন সিঙ্গুলার বিষয়টা কি? তোমরা অনেকেই হয়তো জানো, থার্ড পার্সন সিঙ্গুলার বলতে বোঝায় কোনো সাবজেক্ট আমি লিখেছি, ধরো আমি ফাদার দিয়ে কোনো বাক্য লিখবো। তো সেই ফাদার অর্থাৎ সাবজেক্টের একটা পার্সন হয়। ইংরেজিতে পার্সন হচ্ছে তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। আমরা জানি ফার্স্ট পার্সন আই অ্যান্ড উই। আমি যদি এখানে লিখি, ফার্স্ট পার্সন হলো আই অ্যান্ড উই। সেকেন্ড পার্সন ইউ অ্যান্ড ইউ, ইংরেজিতে দুটোর ক্ষেত্রে ইউ বসানো হয়, অর্থাৎ আমি, আমরা, তুমি, তোমরা। ইংরেজিতে তোমরার ক্ষেত্রেও ইউ হয়, তুমির ক্ষেত্রেও ইউ হয়, তাই তো। তো দেখো, প্রত্যেকটা পার্সনে একটা সিঙ্গুলার আছে, একটা প্লুরাল আছে। অর্থাৎ যদি বলা হয় আই কি, আই কোন পার্সন, তাহলে আমরা বলবো আই হচ্ছে ইংরেজিতে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, উই হচ্ছে ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার। ইউ এর ক্ষেত্রেও তাই, সেকেন্ড পার্সন সিঙ্গুলার অর্থাৎ অথবা সেকেন্ড পার্সন প্লুরাল, দুটোর ক্ষেত্রেই আমরা ইউ বসাই। তার মানে এদেরকে বাদ দিয়ে ইংরেজিতে যত ওয়ার্ড সাবজেক্ট হিসেবে ইউজ করব আমরা, সেগুলো সবাই কিন্তু থার্ড পার্সন হবে। তো এখানে দেখো, থার্ড পার্সন শুধু লেখা নেই, থার্ড পার্সন সিঙ্গুলার লেখা আছে। ধরো আমি একটা সাবজেক্ট লিখলাম দা বয়, তাহলে দা বয়টা কোন পার্সন হচ্ছে? যেহেতু আই উই ইউ ইউ না, তার মানে এটা থার্ড পার্সন হচ্ছে। আর যেহেতু দা বয় একা, তার মানে এটা থার্ড পার্সন সিঙ্গুলার। আবার আমি যদি দা বয়েজ বলি, তার মানে এটা থার্ড পার্সন হলো, বাট প্লুরাল হয়ে গেল। তাহলে এখানে যে নিয়মটা লেখানো আছে যে থার্ড পার্সন সিঙ্গুলার যদি কোনো সাবজেক্ট হয়, তার মানে যে ভার্বটা আমরা ইউজ করব, ভার্বের ফার্স্ট ফর্মটা, তার সাথে এস বা ইএস আমাদেরকে যুক্ত করতে হবে। ধরো আমি একটা এক্সাম্পল দিলাম, আমি বললাম আমি খাই, তাহলে আই এখানে সাবজেক্ট, ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে ইট, ইটেন, ফার্স্ট ফর্ম ইট, তাহলে আমি আই ইট বললাম। এবার আমি বললাম সে খাই, যখনই আমি সে এর ক্ষেত্রে হি বা সি বসালাম, এই হি বা সি কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার হয়ে গেল, অর্থাৎ তখন কিন্তু আমি ইট বলতে পারবো না, আমাদের কি বলতে হবে? হি ইটস অর সি ইটস, তাই তো। তার মানে বোঝা যাচ্ছে যে যখনই সিম্পল প্রেজেন্ট টেন্স, এই নিয়মটা একমাত্র সিম্পল প্রেজেন্ট টেন্সে, যে যখনই সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার হয়ে যাবে, ভার্বের সাথে আমাদের এস বাই এস বসাতেই হবে। যেমন আমি আরো কয়েকটা এক্সাম্পল দিলাম, আই গো, উই গো, কিন্তু যখনই আমি বলবো দ্য বয়, তখন আমাদেরকে গোজ বলতে হবে। দ্য বয় গোজ, দ্য গার্ল সিংস, কিন্তু এটাই যখন থার্ড পার্সন প্লুরাল হয়ে যাবে, তখন কিন্তু আর এই রুলসটা অ্যাপ্লাই হবে না। যেমন আমি যখনই বলবো দ্য বয়েজ, তখন কিন্তু আর আমরা গোজ বলবো না, কারণ দ্য বয়েজটা থার্ড পার্সন বাট প্লুরাল হয়ে গেল, তখন একই নিয়মে সব কটা চলবে, দ্য বয়েজ গো। ঠিক আছে। তো দেখো, এবার আমরা ট্রান্সলেশন করি এগুলোর। দেখো, সবার প্রথমে আমরা সবকটা অংশকে চিনলাম। এবার আমরা কি করব, এই গঠন অনুযায়ী সেই অংশগুলোকে বসিয়ে দেবো। একবার যদি তোমরা খেয়াল করো, ইংরেজি যে গঠনটা আমি লিখিয়েছি, সেখানে আমরা দেখছি প্রথমে আমাদেরকে সাবজেক্ট লিখতে হবে, তারপরে আমাদেরকে দিতে হবে ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে অবজেক্ট, তারপরে অ্যাডভার্ব।
গঠন কিন্তু কখনো পরিবর্তন হবে না। বাট বাংলায় দেখো যে গঠনটা লেখা আছে, আমি বিকেলে ক্রিকেট খেলি, বাংলা গঠন অনুযায়ী ভার্ব কিন্তু সবার শেষে আছে, তাই তো? সাবজেক্টের পরে অবজেক্ট আছে, অবজেক্টের পরে অ্যাডভার্ব আছে। আচ্ছা, ইংরেজির গঠনটা কিন্তু এমন নয়। আবার এই বাংলা বাক্যটাকে আমি যদি আমি বিকেলে ক্রিকেট খেলি না বলে আমি ক্রিকেট খেলি বিকেলে, সেক্ষেত্রেও কিন্তু বাংলা বাক্যটা হবে। আবার বিকেলে আমি ক্রিকেট খেলি, সেটাও কিন্তু হবে। অর্থাৎ বাংলায় আমি দেখছি যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট অ্যাডভার্ব এগুলোকে আমরা যেখানে সেখানে বসাতে পারছি, বাট ইংরেজিতে কিন্তু সেটা হবে না। ইংরেজি কিন্তু একটা নিয়মে চলে, ধারাবাহিক নিয়মে। অর্থাৎ প্রথমে তোমাকে সাবজেক্ট দিতে হবে, যখনই তুমি সাবজেক্ট বসিয়ে ফেললে তার মানে সাবজেক্ট নিডস আ ভার্ব, ভার্বকে তোমাকে বসাতে হবে, তাই তো? ভার্ব যখনই বসালাম, ভার্বের পরে যদি বাক্যে অবজেক্ট থাকে অবজেক্টকেই বসাতে হবে, আর অবজেক্টের পরে আমাদেরকে অ্যাডভার্ব বসাতে হবে, ঠিক আছে? তো দেখো, সবার প্রথমে আমি এই বাক্যে সাবজেক্টকে বসালাম আই, দেন ভার্ব। ভার্ব হচ্ছে এখানে প্লে, খেলি মানে প্লে। প্লের তিনটে ফর্ম হয়, প্লে, প্লেড, প্লেড। তো আমরা নিয়ম অনুযায়ী কোনটা দেবো? ভার্বের ফার্স্ট ফর্মটা দেবো, আই প্লে। এবার দেখো অবজেক্টকে দেবো, কি খেলি? ক্রিকেট খেলি, তাহলে আই প্লে ক্রিকেট। কখন খেলি? বিকেলে খেলি, ইন দা আফটারনুন। এই ইন দা কেন বসালাম এগুলো তোমাদেরকে প্রিপজিশনের ক্লাস যখন করাবো তখন আমি শেখাবো। তাহলে আই প্লে ক্রিকেট ইন দ্য আফটারনুন। আমি কিন্তু যদি বাংলা বাক্যকে ফলো করে লিখতাম তাহলে আমরা এরমই লিখতাম, আই বিকেলে হচ্ছে ইন দ্য আফটারনুন ক্রিকেট, তারপরে খেলি প্লে, তাহলে বাক্যটা হতো আই ইন দ্য আফটারনুন ক্রিকেট প্লে। কখনো বাংলা বাক্যের শব্দের জায়গায় ইংরেজিকে লিখলে কিন্তু কখনো গঠনটা প্রপার হবে না, ভুল হয়ে যাবে। তাহলে বাংলা বাক্যের যেখানেই সেই অংশগুলো থাকুক না কেন, সাবজেক্ট অবজেক্ট ভার্ব অ্যাডভার্ব, আমাদেরকে ইংরেজির একটা নিয়মিক গঠনে কিন্তু সেগুলোকে বসাতে হবে। অর্থাৎ প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে অ্যাডভার্ব। তো দেখো এই বাক্যটা কি হবে? তুমি সকালে বই পড়ো, পড়ো ভার্ব, তুমি সাবজেক্ট, কি পড়ো? বই পড়ো অবজেক্ট, কখন পড়ো? সকালে, অ্যাডভার্ব। তার মানে সাবজেক্টকে প্রথমে দিলাম, ভার্বকে দিলাম রিড, কি পড়ো? বই পড়ো বুকস, কখন পড়ো? সকালে, ইন দ্য মর্নিং। তিনটে সময়ের আগে আমাদেরকে ইন দা লিখতে হয়, যেমন ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং অ্যান্ড ইন দ্য আফটারনুন, ঠিক আছে? তো দেখো নেক্সট বাক্যে চলে আসি আমরা, মেয়েটা গান গায়, দ্য গার্ল। এবার দেখো এই নিয়মটা অ্যাপ্লাই হবে। এতক্ষণ যে সাবজেক্ট গুলো হচ্ছিল সেগুলো একটাও কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নয়, বা থার্ড পার্সনই নয়, আই ফার্স্ট পার্সন, ইউ সেকেন্ড পার্সন। বাট দ্য গার্ল যে সাবজেক্টটা সেটা কিন্তু থার্ড পার্সন এবং সিঙ্গুলার। তার মানে আমি এখানে যে ভার্বটা রয়েছে এখানে গাই অর্থাৎ সিং, এর সাথে আমাদেরকে এস দিতে হবে, যেহেতু দ্য গার্ল থার্ড পার্সন সিঙ্গুলার হয়ে গেল, অর্থাৎ দ্য গার্ল সিংস সংস। নেক্সট দেখো, ছেলেটা ছবি আঁকে, দ্য বয় আঁকে ভার্ব, আঁকা ইংরেজি ড্র। যেহেতু দ্য বয়টা থার্ড পার্সন সিঙ্গুলার, আমাকে ড্র লিখলে হবে না, লিখতে হবে ড্রজ। দ্য বয় ড্রজ, কি আঁকে? ছবি আঁকে, অর্থাৎ দ্য বয় ড্রজ পিকচার্স। এই গেল আমাদের হ্যাবাচক বাক্যের গঠন। দুটো জিনিস আমরা জানলাম, একটা জানলাম ভার্বের ফার্স্ট ফর্ম বসে, আর একটা জানলাম সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে সেই ফার্স্ট ফর্মের সাথে এস বা ইয়েস কে কিন্তু যুক্ত করতে হবে এবং পরপর পরপর বসাতে হবে। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে অ্যাডভার্ব। বাংলা বাক্যের শব্দগুলোকে দেখে পরপর বসালে হবে না, তাহলে ভুল হয়ে যাবে। তো এবার আমরা দেখবো নেগেটিভ সেন্টেন্স গুলো কিভাবে হয়। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের সাবজেক্টের পরে যে দুটো শব্দকে ইউজ করতে হবে সেটা হলো ডু নট অ্যান্ড ডাজ নট। নেগেটিভ করতে গেলে ডাজ নটটা কোথায় বসবে? থার্ড পার্সন সিঙ্গুলার হলে। দেখো এবার, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম, অবজেক্টটা লেখানো হয়নি, অবজেক্ট তারপরে অ্যাডভার্ব। যেমন এখানে দেখো, আমরা টিভি দেখি না, তার মানে দেখি নাটা এখানে ভার্ব হচ্ছে, টিভি অবজেক্ট হচ্ছে, আমরা সাবজেক্ট হচ্ছে। প্রথমে সাবজেক্টকে দেবো, সাবজেক্টের পরে ডু নট এবং ডাজ নট, যে কোনো একটা। সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার না, তাহলে আমরা ডু নট বসাবো, উই ডু নট। দেখা ইংরেজি ক্ষেত্রে আমরা ওয়াচ দেবো, টিভি দেখার ক্ষেত্রে ওয়াচ হয়, উই ডু নট ওয়াচ, কি দেখি না? টিভি দেখি না, উই ডু নট ওয়াচ টিভি। ঠিক আছে, নেক্সট সেন্টেন্সটা দেখো, তুমি ফুটবল খেলো না, খেলো নাটা ভার্ব, তুমি সাবজেক্ট, ফুটবল অবজেক্ট, ইউ, ইউ থার্ড পার্সন সিঙ্গুলার না, তাহলে আমরা লিখবো ডু নট, ইউ ডু নট, ভার্ব প্লে, অবজেক্ট ফুটবল, ইউ ডু নট প্লে ফুটবল, তুমি ফুটবল খেলো না। বাবা অফিসে যায় না, যায় না ভার্ব, বাবা সাবজেক্ট, অফিসে অ্যাডভার্ব, কোথায় যায় না? অফিসে যায় না। তাহলে ফাদার, এবার দেখো ফাদার হয়ে গেল থার্ড পার্সন সিঙ্গুলার,
যখনই ফাদার থার্ড পারসন সিঙ্গুলার হয়ে গেল আমরা ডাজ নট ইউজ করব। আর ডাজ নট যখনই বসিয়ে ফেললাম, ভার্বের সাথে এস বাই এসটা যেটা আমরা হ্যাবাচক বাক্যের ক্ষেত্রে ইউজ করছিলাম সেটা কিন্তু আর অ্যাপ্লাই হবে না, আবার ভার্বটা ফার্স্ট ফর্ম হয়ে যাবে, অর্থাৎ আমরা আর গোজ লিখতে পারবো না, গো লিখবো। ফাদার ডাজন্ট গো, কোথাও যাওয়া হলে আমরা তার আগে সবসময় টু দিতে হয়, ফাদার গোজ টু অফিস। নেক্সট আমরা চলে আসি ছেলেটা ঘুড়ি ওড়ায় না। ছেলেটা সাবজেক্ট, ওড়ায় না ভার্ব, ঘুড়ি অবজেক্ট। দ্য বয়, দ্য বয় থার্ড পারসন সিঙ্গুলার, তার মানে ডাজ নট, দ্য বয় ডাজ নট। ভার্ব হচ্ছে ফ্লাই, দ্য বয় ডাজ নট ফ্লাই কাইটস। এই হলো আমাদের নেগেটিভ সেন্টেন্সের গঠন। দেখে নাও একবার সবাই ভালো করে। হ্যাঁবাচক বাক্য একদিকে নাবাচক বাক্য। নাবাচক বাক্যের ক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে ডু নট এবং ডাজ নট ইউজ করব। ডাজ নটটা কখন ইউজ করব? যখন থার্ড পারসন হবে এবং সিঙ্গুলার হবে। আর ডাজ নট ইউজ করার পরে আমরা কখনো ভার্বের সাথে এস বাই এসটা বসাতে পারবো না, যেটা আমরা হ্যাঁবাচক বাক্যের ক্ষেত্রে বসাচ্ছিলাম। ঠিক আছে, এই টোটাল হয়ে গেল সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠন। এইভাবে তোমরা দৈনন্দিন লাইফে অনেক বাক্য আছে যেগুলোকে তোমরা খুব অনায়াসে ইউজ করতে পারবে। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি সাইকেল চালাই, আই ড্রাইভ সাইকেল। তুমি টিভি দেখো, ইউ ওয়াচ টিভি। আমি 7টায় উঠি, আই ওয়েক আপ অ্যাট 7 o'clock। প্রত্যেকদিন এরকম প্রচুর বাক্য আছে যেগুলো আমরা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে ইউজ করি, তাই তো? তুমি বই পড়ো, ইউ রিড বুকস। মা রান্না করে, মাদার কুকস। বাবা অফিস যায়, ফাদার গোজ টু অফিস। আবার এটাকেই তোমরা নাবাচক বাক্যেও ইউজ করতে পারবে, ঠিক আছে? যেমন আই ডু নট প্লে, ইউ ডু নট ওয়াচ টিভি, হি ডাজ নট সিং সংস, ফাদার ডাজ নট গো টু অফিস। ঠিক আছে, তার মানে হ্যাবাচক বাক্য একদিকে, একদিকে নাবাচক বাক্য। আরেকটা জিনিস, তোমরা যদি বাড়িতে এগুলোকে প্র্যাকটিস করতে যাও, এক তো তোমরা ট্রান্সলেশন শিখলে, এবার তোমাদেরকে শুধু তো ট্রান্সলেশন শিখলে হবে না, তার মানে সেটা শুধু রাইটিং পার্টটা তোমাদের ডেভেলপড হবে। এবার যদি তোমরা এগুলোকে বলতে চাও তাহলে বাড়িতে কিভাবে প্র্যাকটিস করবে? বাড়িতে তোমরা এইভাবে প্র্যাকটিস করবে, সবার প্রথমে সাবজেক্টকে নেবে এবং ভার্বকে নেবে, অবজেক্ট অ্যাডভার্বকে বাদ রাখবে। যেমন ধরো, আমি খেলি, আই প্লে। আমি পান করি, আই ড্রিঙ্ক। তুমি আসো, ইউ কাম। সাবজেক্ট আর ভার্বকে তোমরা বলবে। আমি হাঁটি, আই ওয়াক। আমি চালাই, আই ড্রাইভ। তুমি দেখো, ইউ সি। বাবা যায়, ফাদার গোজ। মা রান্না করে, মাদার কুকস। ছেলেটা চালায়, দ্য বয় ড্রাইভস। ছেলেটা হাঁটে, দ্য বয় ওয়াকস। এবার আস্তে 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 তোমরা অবজেক্টকে আর অ্যাডভার্বকে বাড়াবে, ঠিক আছে? যেমন প্রথমে আমি বললাম আমি আহ, আমি খাই, আই ইট। আমি ভাত খাই, অবজেক্টকে জুড়ে দিলে, আই ইট রাইস। এক এক করে বাড়াবে। আমি সকালে ভাত খাই, আই ইট রাইস ইন দ্য মর্নিং। দেখেছো? তার মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট অ্যাডভার্ব এইভাবে পরপর পরপর জুড়ে যাবে। আমি হাঁটি, আই ওয়াক। আমি সকালে হাঁটি, আই ওয়াক ইন দ্য মর্নিং। আমি যাই, আই গো। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি বাসে করে স্কুলে যাই, আই গো টু স্কুল বাই বাস। তুমি আসো, ইউ কাম। তুমি আমার বাড়িতে আসো, ইউ কাম টু মাই হোম। বাবা যায়, ফাদার গোজ। বাবা অফিসে যায়, ফাদার গোজ টু অফিস। বাবা রোজ অফিসে যায়, ফাদার গোজ টু অফিস এভরিডে। তার মানে এইভাবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট অ্যাডভার্ব বাড়াতে 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 কিন্তু একটা সেন্টেন্সের ফরমেশন হয়। তো আশা করি সবাই তোমরা বুঝেছো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।